স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। সরকার পতনের 2 দিন পার হলেও নেপাল জুড়ে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। বিভিন্ন অঞ্চলে চলছে তল্লাশি। এ অবস্থায় রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেনজির প্রতিনিধিরা। সরকার পতনের 2 দিন পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে নেপালবাসী। বেশ কিছু স্থানে দোকানপাটও খুলছে ব্যবসায়ীরা। তবে এখনো জনমনে আতঙ্ক থাকায় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকেই। দ্য হিমালয়া পোস্টের প্রতিবেদনের তথ্য বলছে, দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব হাতে নিয়েছে সেনাবাহিনী। বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় 100 আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ানো হলেও সময় শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, শুক্রবার সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর তীব্র রাজনৈতিক সংকটে পড়েছে দেশটি। এ অবস্থায় কাঠমান্ডুতে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন জেনজির প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, নতুন কাউকেই চান ক্ষমতায়। এই আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। সরকার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে এবং দুর্নীতির মাধ্যমে আমাদের দমন করছিল। আমাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাও ছিল না। আমরা চাই স্বাধীনতা। নতুন প্রজন্ম থেকে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তাড়িয়ে দিতে হবে। নেতাদের অবশ্যই ভালো দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এ লড়াই দুর্নীতির বিরুদ্ধে। তাই আগামী দিনে আমরা কোনো দুর্নীতিবাজদের দেখতে চাই না। এদিকে শিবপুরের সেনা নিরাপত্তায় থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি এক লিখিত বার্তায় চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছেন। আফরিন মৌ, নিউজ 24। কাতারে হামলার একদিন পরেই ইয়েমেনেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদারদের আক্রমণে দেশটিতে 35 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 131 জন। ইসরায়েলের হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে আখ্যা দিয়েছে কাতার। অন্যদিকে গাজাতেও নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় প্রাণহানি হয়েছে আরও 70 জনের। ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে উপত্যকাটির 55,000 গর্ভবতী নারী, এমনটাই জানিয়েছে জাতিসংঘ। কাতারে হামলার রেশ কাটতে না কাটতেই ইয়েমেনের রাজধানী সানা এবং আল জাউফ প্রদেশে বুধবার বিমান হামলা চালায় ইসরায়েল। আবাসিক ভবন ও সরকারি স্থাপনায় চালানো এ হামলায় ঘটেছে ব্যাপক হতাহতের ঘটনা। এ হামলাকে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে তেল আবিব। এদিকে দোহায় চালানো হামলার তীব্র নিন্দা জানিয়ে একে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করেছে কাতার। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আনারও আহ্বান জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। কাতারের নির্লজ্জ এই হামলা ইসরায়েলের বিশ্বাসঘাতকতা। এটি গাজায় জিম্মি মুক্তির সকল আশা ধ্বংস করে দিয়েছে এবং শান্তি আলোচনার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। একই সাথে গাজাতেও অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ। প্রতিদিন ঘটছে প্রাণহানি। সেখানকার মানবিক পরিস্থিতি নিয়ে আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত এই উপত্যকায় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় 55,000 গর্ভবতী নারী। চিকিৎসা সেবার অভাবে তাদের জীবন চরম সংকটাপন্ন। নিবির আমিন, নিউজ 24। 9 সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক রেস্তোরাঁয় পৌঁছান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রেস্তোরাঁয় প্রবেশের পরপরই ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মুখোমুখি হন তিনি। বিক্ষোভকারীরা ট্রাম্পকে ঘিরে স্লোগান দিতে শুরু করে, ফিলিস্তিনকে মুক্ত করুন এবং ট্রাম্প আমাদের সময়ের হিটলার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা ট্রাম্পকে রেস্তোরাঁ থেকে বের করে আনেন। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা জানাতে এর আগেও বিভিন্ন স্থানে ফিলিস্তিনপন্থী আন্দোলন দেখা গেছে। তবে এবার সরাসরি ট্রাম্পকে লক্ষ্য করে এমন বিক্ষোভ বিশেষভাবে নজর কেড়েছে।
নেপালের পর এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স। ইমানুয়েল ম্যাক্রো সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্যারিস সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমেছে তরুণ সহ বিভিন্ন বয়সের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানায় দেশটির গণমাধ্যম। এবার বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স। নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিনই রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন বিক্ষুব্ধরা। বুধবার সকাল থেকেই সড়ক অবরোধ, ব্যারিকেড তৈরি করে চলে আন্দোলন। সেই সঙ্গে আগুন ধরিয়ে দেয় বেশ কয়েকটি ময়লার বিনিও। এ সময় পুলিশের টিয়ারশেল নিক্ষেপে বিক্ষোভকারী তরুণদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। প্রথম দিনই আটক করা হয় 2 শতাধিক আন্দোলনকারীকে। গণমাধ্যমের তথ্য বলছে, সরকারের বাজেট কাটছাঁট, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো আর সামাজিক সুরক্ষার সংকোচনের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে দেশটির তরুণদের মাঝে। এর মধ্যেই ব্লক এভরিথিং নামে এই বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান বিক্ষুব্ধরা। মানুষ প্রতিবাদ করতে চায়, পদক্ষেপ নিতে চায়, তাই হ্যাঁ, আমার মনে হয় এটা আরো কিছুদিন চলবে, কিন্তু সাধারণভাবে এর পরেও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয় না এবং তাই মানুষ ক্লান্ত হয়ে পড়ে। ফ্রান্সে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। মাত্র 2 দিন আগে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতা হারান প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে হাসপাতালে মারা যান তিনি। এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন ইউটার গভর্নর। কার্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ট্রাম্প। চার্লি কার্ক রক্ষণশীল তরুণদের সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ এর সহ প্রতিষ্ঠাতা ছিলেন। ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ইন্দোনেশিয়ার 2টি প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে এবং আরও 10 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। টানা ভারী বর্ষণের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ডেনপাসার সহ অন্তত 6টি অঞ্চলে বন্যার প্রভাব তীব্র। বুধবার উদ্ধারকারীরা পূর্ব নুসা তেঙ্গারার নাগেকেও জেলার মাওপঙ্গোগো গ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কাদার নিচে চাপা পড়া এক মা ও তার সন্তানের মরদেহ এবং পাশের লোকালাবা গ্রামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। মুষলধারে বৃষ্টিপাতের কারণে বালির প্রধান সড়ক এবং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশ ও বালি দ্বীপে বন্যা ও ভূমিধস দেখা দেয়। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের শীর্ষ ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আসছে। কোম্পানির প্রধান পণ্য কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ইউন কিম। তার নেতৃত্বেই নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা 30 কোটি ছাড়িয়েছিল। সেই সাথে বিজ্ঞাপন ভিত্তিক সাবস্ক্রিপশন প্ল্যানের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ চালু হয়েছিল। আপাতত প্রধান প্রযুক্তি কর্মকর্তা এলিজাবেথ স্টোন অন্তর্বর্তীকালীনভাবে এই দায়িত্ব সামলাবেন। বর্তমানে বিজ্ঞাপন এবং লাইভ ইভেন্টের মাধ্যমে আয় বাড়ানোর উপর জোর দিচ্ছে নেটফ্লিক্স। এমন সময়ে এই পদত্যাগ কোম্পানির ভবিষ্যৎ কৌশলের উপর কী প্রভাব ফেলবে তা নিয়েই আলোচনা চলছে। প্রতিবেশী দেশের সহিংসতায় ব্যথিত ভারতের প্রখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়ক। শান্তির বার্তা নিয়ে তিনি বেছে নিয়েছেন তার চেনা মাধ্যম বালু। পুরীর সমুদ্র সৈকতে তৈরি করেছেন এক মর্মস্পর্শী বালু ভাস্কর্য, যার মাধ্যমে জানিয়েছেন সংঘাত বন্ধ করে আলোচনার পথে ফেরার আহ্বান। ভারতের পূর্বাঞ্চলীয় পুরী শহরের সৈকতে নেপালের জন্য শান্তির বার্তা ফুটিয়ে তুলেছেন শিল্পী সুদর্শন পট্টনায়ক। তার শিল্পকর্মে দেখা যাচ্ছে নেপালের জ্বলন্ত পার্লামেন্ট ভবন। এর পাশেই তিনি বালুতে লিখেছেন প্রেইং ফর পিস নেপাল, অর্থাৎ নেপালের জন্য শান্তির প্রার্থনা। নিজের এই অভিনব শিল্পকর্মের মাধ্যমে বিবদমান সকল পক্ষকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
জার্মানির এক ব্যক্তি অলিভার স্টুমফেল একবারে 31টি বিয়ার মগ বহন করে বিশ্ব রেকর্ড ভাঙার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু মাঝপথে একটি মগ পড়ে যাওয়ায় তার সব পরিকল্পনা ভেস্তে যায়। এই ব্যর্থতায় অবশ্য হতাশ নন তিনি, বরং পরের বছরের জন্য স্থির করেছেন আরও বড় লক্ষ্য। এর আগেও তিনি সফলভাবে গড়েছিলেন রেকর্ড। জার্মানির অ্যাবেন্সবার্গের মেলায় ঘটল এই মজার ঘটনা। আত্মবিশ্বাসের সাথেই 31টি বিয়ার ভর্তি মগ নিয়ে রেকর্ড গড়ার জন্য হাঁটছিলেন অলিভার স্ট্রুমফেল, কিন্তু কয়েক কদম এগোতেই একটি মগ ফসকে যায়, আর তাতেই সব শেষ। বিয়ারে ভেসে যায় চারপাশ। অলিভার জানান, একটি মগ পড়ে যাওয়ায় তার মনোযোগ নষ্ট হয়ে যায়, যার ফলে বাকিগুলোও পড়ে যায়। শেষ পর্যন্ত মাত্র 17টি মগ টেবিলে পৌঁছায়। যদিও 2017 সালে তিনি 29টি মগ বহন করে রেকর্ড গড়েছিলেন। তবে হাল ছাড়ার পাত্র নন তিনি। অক্টোবর ফেস্টের এই ওয়েটার আগামী বছর আবার চেষ্টা করবেন, আর এবারের লক্ষ্য লাকি নম্বর 33। নিবির আমিন, নিউজ 24। এদিকে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হলো 5 দিন ব্যাপী আন্তর্জাতিক ভোক্তাপণ্য প্রযুক্তি মেলা আইফা 2025। 5 থেকে 9 সেপ্টেম্বর চলা এই আয়োজনকে ঘিরে মুখর ছিল প্রদর্শনী প্রাঙ্গণ। 5 দিনব্যাপী আইফা মেলায় জার্মানি, স্পেন, ইতালি, কোরিয়া, জাপান ও চীনের শতাধিক কোম্পানি হাজির হয় এক ছাদের নিচে। অত্যাধুনিক গৃহস্থালী ও যোগাযোগ প্রযুক্তির পণ্য বিশেষ আকর্ষণ ছিল এআই চালিত ফ্রিজ, স্মার্ট ঘড়ি, চার্জার সহ রান্না ও পরিষ্কারের নানা সরঞ্জাম। প্রবাসী বাংলাদেশিরাও জানান, ভবিষ্যৎ প্রযুক্তি কেমন হতে পারে তার আভাস মিলছে এবারের প্রদর্শনীতে। বিজ্ঞান ও প্রযুক্তিগত যে প্রদর্শনীকাল যে ব্যাপারটা, সেটা খুবই তরুণদের এবং নতুন শিক্ষার্থীদের জন্য খুবই উৎসাহমূলক। We are introducing our new multi-wash machine in which we are having not one but 3 drums inside of the machine, and this is allowing for you to clean smaller items like socks or laundry. We have kitchen, beauty, garment, everything you may think of. কয়েক লাখ দর্শনার্থী এবং হাজারো প্রস্তুতকারক প্রদর্শকের অংশগ্রহণে শেষ হলো এই আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।